বিশ্বাস। জাহিদ ভাই, আপনি আমার সাথে একটু, জাহিদ ভাই, এটা আপনি আমার সাথে, বিএনপি একমত হয়েছে। জাহিদ ভাই, আমি আপনি আমার একটু, বারবার এই কথাটা বলছি। জাহিদ ভাই, আমার একটু আপনি পয়েন্ট বুঝায় বলে বলেন তো, দিলে জাহিদ ভাই, আপনি আমার একটু জি। বুঝায় বলেন। যদি আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সময় আমি দেখতাম যে অফিস আদালতের কার্যক্রম পরিচালনায় কোনো একটু তফাৎ হইছে, আমার বন্ধুরা তো চেয়ারে বসে, কেন বিচার বিভাগের ক্ষেত্রে ওনারা তো কিচ্ছু পরিবর্তন হয় না। বিচার বিভাগের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস বলে দিছে আওয়ামী লীগের ওই লোকের বিরুদ্ধে মামলা হবে, হাজার হাজার লোকের মধ্যে মামলা হয়েছে। না সেটা তো ভাই, প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে খুনের মামলা হয় নাকি? সেক্রেটারিয়েট আলাদা করে, খুনের মামলা হয়, সেক্রেটারিয়েটটা আলাদা করে, এটা তো এক স্টেপ আগাই ছিল। কি আপনি 133টা যে অধ্যাদেশ করা হয়েছিল, তো 133টার মধ্যে তো ইউনূস সরকারের সময়ে 133টা মূল অধ্যাদেশ করা হয়েছিল, এগুলো তো আপনি অ্যাকসেপ্ট করছেন। তো এগুলো দিয়ে কয়েকটা হাতে গোনা কয়েকটা অর্ডিন্যান্স হলো শুধুমাত্র। আরে আপনি অর্ডিন্যান্সের অধ্যাদেশ, জাহিদ ভাই, আমি একটা মূর্খ লোক, আমার অর্ডিন্যান্সের অধ্যাদেশ কোন কেন? আমি আপনি বিচার বিভাগ দিয়ে কথা আসেন, জাহিদ ভাই, বিচার বিভাগ দিয়ে কথা আসেন। আপনি কইছেন বিচার বিভাগ স্বাধীন হইছে, ন্যায় বিচারক প্রতিষ্ঠিত হইছে। তো ন্যায় বিচারক প্রতিষ্ঠিত হইলে স্বাধীন হইছে এটা বলি নাই। আপনি কি বলছেন, বেটার হইছে? আপনি বলছেন বেটার হইছে। আমি বলছি এটার প্রক্রিয়াটা শুরু হয়েছিল। আপনি জানেন যে অর্ডিন্যান্স গুলা অ্যাপ্রুভ হলো না বিচার বিভাগের সাথে রিলেটেড, সেটা যে অ্যাপ্রুভ হলো না, না হওয়ার কারণে অধ্যাদেশগুলো যে আইনে পরিণত হলো না, যে কারণে আবার সচিবালয় আবার আপনি ব্যাক গিয়ারে পড়লেন। আমি আপনাদের বলি, আবার ব্যাক গিয়ারে চলে গেলেন। না এটার জন্য ব্যাক গিয়ারে যায় না। জাহিদ ভাই, আমি বলি ব্যাক গিয়ারে কেন গেছে। বিচারপতি এবিএম খায়রুল হক তার নিজের রায় টেম্পারিং করছে। বিচারপতি এবিএম খায়রুল হক শর্ট রায়ের আর লং রায়ের মধ্যে তফাৎ আছে, ডিটেল রায়ের মধ্যে আগের ঘটনা, ডিটেল রায়ের মধ্যে তফাৎ আছে, কিন্তু তার বিরুদ্ধে হচ্ছে হত্যা মামলা। অফকোর্স এইটা হইছে, এটার সাথে অধ্যাদেশের কোনো সম্পর্ক নাই, এটার সাথে অধ্যাদেশের কোনো সম্পর্ক নাই। এইটা শেখ হাসিনা ইউনূস, আপনি কোথায় একমত হইলেন? আপনি এটা কর না কেন? আপনার না আমি বারবার বলছি যে মামলাগুলো যেভাবে হয়েছে, যে প্রক্রিয়া হয়েছে, আপনি করছেন 100 কোটি টাকা দুর্নীতি, আপনার নামে হয়ে গেছে হত্যা মামলা। অবশ্যই এগুলো ঠিক হয় নাই। এই যে মামলাগুলোর কথা আপনি শুরুতে তুলছিলেন, এটা আমি কিন্তু শুরুতে এই কথাটা বারবার বলছি, আপনার এটার সাথে আমি একমত যে মামলাগুলো যে ধরেন অধ্যাদেশ সংস্কার হইছে, তাহলে কি মানুষের নামে মিথ্যা মামলা হইতো না? না অধ্যাদেশ আপনি মাজদার হোসেন মামলার রেফারেন্সে আপনি যেখানে আপনারা প্রসিড করছিলেন, আপনি যেভাবে আগাচ্ছিলেন, সেই প্রক্রিয়াটা আবার আটকে গেছে। আপনি বিচারক নিয়োগের ক্ষেত্রে না, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম থেকেই, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার প্রথম থেকেই শেখ হাসিনা সরকার যেরকম রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি আগ্রাসী মনোভাব নিয়ে সবকিছু দখল করতে চাইছে, কুকি করতে চাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম থেকে একই জিনিস করছে। ঠিক অ্যাবসলিউটলি একই জিনিস করছে। আমি আপনাকে বলি অ্যাবসলিউটলি একই জিনিস করছে এবং অ্যাবসলিউটলি পিক এন্ড চুজ করছে। ভাই, আমি আপনাকে বলি, জাহিদ ভাই, আপনি আমাকে কারেক্ট করেন ইফ আই এম রং। জাহিদ ভাই, আপনি কারেক্ট করেন ইফ আই এম রং। আপনি দেখেন 10 জন ব্যবসায়ীর মধ্যে 3 জন আওয়ামী পন্থী, এই জন্য তারা জেলে। বাকি 7 জন কেউ শেখ হাসিনার জন্য মরে যেতে চাইছে, কেউ শেখ হাসিনার সাথে কবরে গিয়ে শুইতে চাইছে, কেউ এটা করতে চাইছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সেই পত্রিকারে যে ভালো কইছে তার 21 পুরস্কার দিছে। এখন এসে এটা 4 মাসের ভিতরে ওইগুলা হলো না কেন? কোনগুলা কি হবে এই প্রশ্ন যদি কেউ বলে, যে এই যে 3 জনকে উনি ডক্টর মোহাম্মদ ইউনূস একরকম রেখে গেছে, 7 জনকে সুবিধা দিয়ে গেছে। বিএনপি তো একটা সুবিধাবাদী রাজনৈতিক দল, বিএনপি এগুলি কেন করবে? বিএনপি এর পলিটিক্স করে বাংলাদেশে খাইতে হবে। বিএনপি পলিটিক্স করে, বিএনপি জামাতের সাথে আলাপ করবে, দেশ চালাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস তো কিছু নাই, ডক্টর মোহাম্মদ ইউনূস এগুলি কেন করবে? না সেইটার জন্যই তো পরিবর্তনের কথা মানুষ বলছে, সংস্কারের কথা মানুষ বলছে। আপনি দেখেন পার্লামেন্টে যদি আর্টিকেল 70 সংশোধনের জন্য আপনারা সিদ্ধান্ত নিছে, সব পার্টিগুলো এক হয়ে যদি আর্টিকেল 70 সংশোধন হয়, কিছুটা হলেও আপনার পরিবর্তন আসবে, কিছুটা হলেও ইমপ্যাক্ট হবে। আর্টিকেল 70 সাথে জাহিদ ভাই, আমি বলি আর্টিকেল 70 সাথে পার্লামেন্ট প্রসিডিংস এর দ্রুততম সম্পর্ক। আপনাকে বলছে আপনি ভোট দিতে পারবেন, আপনি পার্টির সমালোচনা করতে পারবেন, আপনারা বলছে তো আর্টিকেল 70 দিয়ে তো আপনারা ওই বার দেয় নাই, আপনি পার্টির সমালোচনা করেন না পার্টির সমালোচনা করতে পারবেন না বলে নাই, কিন্তু ডিসিশন খালি ভোট দিতে পার, খালি ভোট দিতে পার। আপনি কোন আইনের সমালোচনা করতে পারবেন, এটাতে বার আছে আর্টিকেল 70 তে নাই? না সেটা নাই কিন্তু সমালোচনা করবেন কি? না আপনি সমালোচনা করে তারপরে যদি আপনি আলটিমেটলি এটাকে আটকাতে না পারেন, এই ভোটের মাধ্যমে তো আপনি আটকাবেন কি আটকাবেন না, ওই আইনটা ভালো কি মন্দ, শুধু আইন না অন্য যে কোনো বিষয়ে। আচ্ছা, এটা আমি একটা এক্সাম্পল দিলাম, আর্টিকেল 70। আপনি যদি বলেন যে প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর হবে, এটা তো বিএনপি রাজি হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনবে। আমার মনে হয় যে সংস্কারের ব্যাপারে সংস্কারের ব্যাপারে ঠিকই করছেন আপনি। একটু দিবু ভাই আপনার কাছে আসি, আমি বিশেষ করে অর্থনৈতিক সংস্কারের কথা বলবো। আইন শৃঙ্খলা নিয়ে আপনার একটা কথা বলি, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি শুরুতেই বলছি যে এটা
এখন একটা ভয়াবহ অবস্থা আছে, এটার পরিবর্তন দরকার। এটা কিন্তু আমি আমার প্রথম অংশে এটা নিয়ে কিছু বলি নাই। এটার আইন শৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা, এখন সর্বোচ্চ সমালোচনা এই মুহূর্তে আমি এটাই বলছি, এবং এটার পরিবর্তন দরকার। এটার উন্নতি বলতে দৃশ্যমান কোনো উন্নতি হয়নি। আমি অর্থনৈতিক সংস্কারের কথা বলি দিবু ভাই, আপনি যদি আমরা একটু পিন পয়েন্ট করে যদি একটু অর্থনৈতিক সংস্কারের কথা বলি, যে আওয়ামী লীগের সময়ে সবচেয়ে বেশি ধ্বংস করা হয়েছিল হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক খাত, ব্যাংকিং খাত। সেই ব্যাংকিং খাত এবং অর্থনৈতিক খাতের মধ্যে থেকে আসলে এটা একদম মানে খাদের কিনারায় যাওয়াটাকে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এটাকে থামাইতে চেষ্টা করছে, অনেক ক্ষেত্রে থামাইছেও। এবং ব্যাংকিং খাতে অনেকগুলি সংস্কারের প্রস্তাব করা হয়েছে, এবং যাতে এই এসালমের মতো দুর্বৃত্তরা আইসা আবার নতুন করে এগুলি না করতে পারে এইটার চেষ্টাও করছে। এক্সকিউজ মি, এখন ঘটনা হইতেছে বিএনপি আইসা, দেখেন বিএনপি উনাদের নিরাপত্তা উপদেষ্টাকে পররাষ্ট্রমন্ত্রী করতে পারে, বিডার চেয়ারম্যানকে বিডার চেয়ারম্যান রাখা দিতে পারে, অ্যাটর্নি জেনারেলকে আইনমন্ত্রী করতে পারে, কিন্তু প্রথমে আইসা কি করতে হবে? বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চেঞ্জ করতে হবে। এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চেঞ্জ করতে হবে। ব্যাংকিং খাতে যে সংস্কারে যেটুকু আগাই ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপি সরকার আইসা তার প্রধান দায়িত্ব হইল যাতে সেটা থেকে আবার পেছানো, আবারও পুরনো শেয়ার হোল্ডাররা এটা করতে পারবে, এটার মধ্যে থেকে এটা নেওয়া। এটার কি ব্যাখ্যা? এবং এটা যদি আমি 3 মাসের মধ্যে যদি আমি নির্বাচন দিতাম, বিএনপি তো আরো বেশি করে এটা লুটাপুটা নিত, না সেটা কি হতো সেটা আমি এখনই নিতেছে, যেহেতু এখনকার নেওয়াটা ব্যাখ্যা দেন। না না না, এখন না, এখন যেটা হয়েছে যেটা সেই ধারাবাহিকতাটার পরিবর্তনটা হয়নি, এটা সত্য। এবং যেইগুলি পরিবর্তনটার ফলে এখনো পর্যন্ত আমি এই সমীকরণ আসা ঠিক হবে না যে না সব শেষ হয়ে গেছে। বরং আমি বলবো যে গত 15 বছর 18 মাসের যেই ধস, বিভিন্ন ক্ষেত্রে যে বিশৃঙ্খলা, কোনো ক্ষেত্রে শৃঙ্খলা নেই। আইন শৃঙ্খলার কথা যেমন বলা হচ্ছে, আইন শৃঙ্খলার সাথে অর্থনীতিরও একটা সংযোগ আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যেই ভয়ঙ্কর আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেই মব কালচার ইউনূসের আমলে শুরু হয়েছে, সেই জায়গা থেকে এখন পুরোপুরি বের হয়নি। কিন্তু আমি মনে করি যদি ইউনূস শাসনের সাথে এই 4 মাসের শাসন তুলনা করা হয়, আমি মনে করব যে অনেক অনেক ভালো। কারণ ওই ধরনের 100-র উপরে মাজার ভাঙা হয়েছে, নুরুল পাগলাকে একেবারে কবর থেকে উঠায় নিয়ে পোড়ানো হয়েছে। সেই জায়গা থেকে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। অর্থনৈতিক পরিস্থিতির ব্যাপারে আপনার সাথে আমি একমত যে অর্থনৈতিক পরিস্থিতির সেই কাঙ্ক্ষিত পরিবর্তনগুলো হয়নি। তবে ব্যাংকিং খাতের যেই জিনিসটা করা হয়েছিল সেই জায়গা থেকে গভর্নমেন্ট আবার ব্যাক করছে, ফলে পুরনো মালিকরা আর ফিরে আসতে পারবে না, সেটা এই সম্প্রতি এটা আবার ইন্ট্রোডিউস হয়েছে। তবে এখনো দেখা দরকার যে ব্যাংকিং খাতের বিশৃঙ্খলা তো অনেক। ব্যাংকিং খাতটা নিয়ে এখন পার্লামেন্টে আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলছেন যে আমি যখন ইসলামী ব্যাংক নিয়ে কথা বলি তখন ওই পারে যারা থাকে মনে হয় যেন পরিচালনা বোর্ডের সদস্যরা। তাহলে এইভাবে রাজনীতিকরণ, না না, মানে এই কথা দিয়ে কি বুঝাইলেন? কিন্তু দিব আমি কথা দিয়ে কিন্তু সালাউদ্দিন সাহেবের কথাও বুঝি নাই, আপনার কথাও বুঝি নাই। মানে আমার মানে এখন যদি বিএনপির কোনো মন্ত্রীর মালিকানাধীন একটা বিল্ডিং নিয়ে যদি কথা হয় এবং সেটা দিয়ে যদি তার বন্ধুরা তার ইয়ারা যদি কথা বলে, ধরেন মীর কাসেম আলী সাহেব ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করার উদ্যোক্তাদের অন্যতম একজন, মীর কাসেম আলী সাহেব জামাতে ইসলামীরও একজন আমি বলবো শীর্ষস্থানীয় নেতা ছিলেন। তাকে তো তার হয়ে যদি তার ছেলে কথা বলে, তার অন্যান্য সঙ্গী সাথীরা কথা বলে, তো সেইটার ক্ষেত্রে সালাউদ্দিন সাহেব এটা কি বুঝতে চাইলেন যে মানে এটা উনি বলতে চাচ্ছেন যে যেমন বা ইসলামী ব্যাংকের যে চেয়ারম্যান দেয়া হলো বাংলাদেশ ব্যাংক থেকে, মানলো না, গ্রাহকের নাম দিয়ে যে ব্যানারে যে আন্দোলনগুলো হলো সেটাকে সরকার বলছে যে এরা হচ্ছে আসলে জামাতে ইসলামী। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ব্যাংক থেকে যে দেয়া হয়েছে তাকে আপনিও চিনেন, আমিও চিনি। এই লোককে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান দেওয়ার মানেটা কি? এবং এই কথা বলার মানে কি যে পুরনো যারা শেয়ার হোল্ডার আছেন এখন নামে বেনামে 22টা 23টা প্রতিষ্ঠান দিয়া এস আলম এই প্রতিষ্ঠানের 80% ইয়া কিনে নিয়ে গেছে, এবং কেমনে কিনে নিয়ে গেছে সেইটাও আমরা কম আর বেশি এটা আমরা শুনছি ডিজিএফ এর এটা দিয়া। এইটার ক্ষেত্রে সরকার কোথায় ইন্টারভেন কইরা যাদের ব্যাংক তাদের কাছে ফেরত দিবে তা নিয়ে না নিয়ে এটা নিয়ে ঠাট্টা তামাশা হাসি। সালাউদ্দিন সাহেবের কথা শুনলেই মনে হয় যে মানে কি এক মানে নতুন গোপাল ভাড় আসছে। মানে আমি খালেদ, আমি যেটা বলতে চাচ্ছি যে এই ব্যাংকগুলো নিয়ে যেভাবে আলোচনাগুলো হচ্ছে তাতে মনে হচ্ছে যে এটা হচ্ছে জামাত ইসলামীর ব্যাংক, কিন্তু এটা তো মানুষের ব্যাংক। মানুষের ব্যাংক হিসেবে আলোচনা হচ্ছে না। মানে এমন একটা পর্যায়ে আলোচনার কারণে আমি বলছি পুরো ব্যাংকিং খাতের অবস্থা বোঝা যায় যে জামাতে মানে ইসলামী ব্যাংকের যে দশা, তাহলে এইরকম ব্যাংক অন্যান্য আরো আছে এবং সেইগুলি ক্রমেই ধসে যাচ্ছে। সেই জায়গা থেকে উত্তরণটা ঘটেনি। আমি তো একমত
যে ব্যাংকিং খাতে কাঙ্ক্ষিত পরিবর্তনটা হয়নি। তবে আপনি তো তৎসম ভাষা ব্যবহার করে শুদ্ধ ভাষা কইতেছেন দিবু ভাই। আমি দেখতে পাচ্ছি আওয়ামী লীগ যেই পথে চুরি করছে, বিএনপি এই পথে চুরি করার জন্য জায়গা প্রতিষ্ঠিত করতেছে, অথবা আমি জানি না, আমি এত বিশেষজ্ঞ না, এখনই চুরি করাটা শুরু করে দিছে। আমাদের এইটা আগাম বলা যাবে না, কিছু ঘটনা ঘটার পরে আমরা বলতে পারবো। আমি যদি আগে থেকে বলি, তারা কোন পলিসিতে জায়গা তৈরি করতেছেন ভাই, আপনি তো চুরির জায়গা তৈরি করতেছেন। আমি সেই পলিসিটা নিয়ে, যেমন গভর্নর নিয়ে বিতর্ক আছে, সত্য, ঠিক আছে, কিন্তু এখন পর্যন্ত তো দেখা যাচ্ছে যে না, সে ভালো করছে। এখন কিন্তু সেই বিতর্কটা নাই। ইসলামী ব্যাংক বা অন্যান্য ব্যাংক নিয়ে সরকারের কি পলিসি, আমি এখনই বলতে পারি যে এইটা তো খারাপ হচ্ছে, মানে হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আগেই বলে এটাকে বিতর্কের মধ্যে আমি ফেলাতে চাই না। কারণ ব্যাংকিং খাত খুবই স্পর্শকাতর বিষয়। এই বিষয়গুলো নিয়ে পার্লামেন্টের আলোচনাটাও আমি পছন্দ করি নাই। কারণ যেভাবে বলা হয়েছে 22,000 কোটি টাকা নির্বাচনী কাজে ব্যবহার হয়েছে, তাহলে কি অবস্থা দাঁড়ায়? একটা ব্যাংক কেন এইভাবে ব্যবহার হবে? তাহলে অন্যরা বলবে যে অমুক ব্যাংক এই বিএনপি কে পয়সা দিছে, অমুক ব্যাংক এনসিপি কে পয়সা দিছে। এইগুলোর মধ্য দিয়ে যে একটা মানে এখনো পর্যন্ত অস্থিরতা। ইসলামী ব্যাংকের যে ভলিউম, দিবু ভাই, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে বা মালিকানা বা উদ্যোক্তাদের মধ্যে যারা থাকবে তারা এটাকে ব্যবহার করতে গেলে এই ভলিউমটা এরকমই হওয়ার কথা। হাওয়েভার আপনি এটা বলতেছেন যে ব্যাংকিং ব্যবস্থায় কাঠামোতে আপনি এখন পর্যন্ত এরকম কিছু দেখেন নাই যেটাতে আপনার কাছে মনে হইতেছে যে চুরি বাটপারি এগুলি শুরু করছে বিএনপি সরকার? আমার কাছে এখনো দৃশ্যমান হয়নি। আচ্ছা, দৃশ্যমান হয়তো সেটা আরেকটু সময় লাগবে। আমরা এখন এই যেমন ইউনূস সরকারের 18 মাস কাটাইছে বলে আমরা কিন্তু এখন আলোচনা করতে পারতেছি। এটা কিন্তু 3 মাসের মাথায় কিন্তু আমরা আলোচনা করতে পারিনি। আমরা তখন প্রশংসা করতাম পদক্ষেপ। আমার মনে মোরলেস ইউনূস সাহেবের ক্ষেত্রে আমরা সময় তাকে কমই দিছি। আমরা 2-3 মাসের মধ্যে এই আলোচনা শুরু করছিলাম। আমি না ইউনূস সাহেবের সমালোচনা শুরু হয়েছে 6 মাস 7 মাস পর। না, আমার কাছে মনে হচ্ছে যে আমার স্পষ্ট মনে আছে, কারণ এগুলির ফুটপ্রিন্ট আছে। আমার কাছে স্পষ্ট মনে আছে যে আমি 1 মাসের মধ্যে বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার আমার সরকার না, বিকজ উনি নির্বাচিত ব্যাপকভাবে হয়নি না। খালেদ, হ্যাঁ হয়েছে, সেটা তো উচিতই ছিল। আমি বারবার বললাম যে সুপ্রিম কোর্টের এরকম রেফারেন্স নিয়ে দ্রুত বেগে শাসনতান্ত্রিক পথে দেশকে পরিচালনা, কারণ এটা তো ভাই বিপ্লব হয়নি। এটা বিপ্লব হলে বিপ্লবীরা ক্ষমতা দখল করতো, সরকার তাদের হতো। কারা তারা? যারা উপদেষ্টা পরিষদে আসছে তারা কি বিপ্লব করছে? বিপ্লব করে নাই, অথচ তারা এসে বসলো। তার মানে এটা তারা এরকম শখ করেও বসে না দিবু ভাই। এই যে আমরা সবকিছু এখন ইউনূস সাহেবের উপরে চাপাইতে চাই, তারা কিন্তু শখ করে এসে বসে নাই। একটা বিশেষ পরিস্থিতিতে এক ধরনের আন্তর্জাতিক লেজিটিমেসির জন্য আমরা কিন্তু ইউনূস সাহেবকে এবং তার পরিষদকে অনুরোধ করে আমরা আসছিলাম, ওনারা কিন্তু শখ করে আসে নাই। ঠিক আছে খালেদ, বসানোটা তো আমি আপত্তি করছি না, কিন্তু প্রথম দিন জাতির উদ্দেশ্যে ভাষণে তার একটা টাইম ফ্রেম দেওয়া দরকার ছিল, যে আমি যেমন সুশীলা কার্কি দিয়েছিল তেমনি আমি প্রত্যাশা করছিলাম উনি একটা বলবে যে 5 মাস বা 6 মাস হইতে পারে এই অর্থনৈতিক এবং রাজনৈতিক। কিন্তু এর মধ্যে উনি যে নানান রকম কর্মসূচি আনতে আনতে এমন অবস্থা যে উনি বিদায় নেওয়ার 3 দিন আগে আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি সই করে চলে গেছে। সেটা বিএনপি রে জিজ্ঞেস করেই করছে, বিএনপি জামাতে জিজ্ঞেস করেই করছে। আপনি জিজ্ঞেস করেন যাই করুক না কেন, বিএনপি এই লোককে পুরস্কার দেয়া মন্ত্রী বানাইছে, আর জামায়াত এটা নিয়ে কোনো বিরোধিতাই করে না। এমনকি জাহেদ চৌধুরী ভাইও এটারে খুব ভালোই কয়। তো এটা তো ভালো জিনিসই করছে। জাহেদ ভাই, আমি আমি দীপু ভাইয়ের আলোচনা শুনে আমার কাছে বারবার এটা মনে হচ্ছিল যে আমরা এই ইউনূস সরকারকে সমালোচনা করতে গিয়ে হাসিনাকে হারিয়ে ফেলছি। এই 17 বছর স্বৈর শাসনকে চাপা দিয়ে দিচ্ছি মাটির নিচে। এইটা আপনি জুলাইয়ের শক্তি, জুলাইকে সমর্থন করা আমরা কিংবা খালেদ মহিউদ্দিন, আমরা প্রত্যেকে বারবার এই দাবিটা করছি, কিন্তু বাস্তবে হচ্ছে কি? আপনি দেখেন, এই শেখ হাসিনার দুর্নীতি, অন্যায়, অত্যাচার, অবিচার, খুন, গুম যত ঘটনা আছে সেগুলো চাপা পড়ে আপনারা, বিশেষ করে দীপু ভাইয়ের কথা আমি বলছি, যেভাবে ইউনূস সরকারের আমরা সমালোচনায় মেতে উঠছে, হাসিনা আর পিছনে পড়ে যাচ্ছে। তো এইটা কেন হচ্ছে? আমার বারবার আমি একটা কথা বলি। আমরা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার বাংলাদেশে ক্ষমতায় আসছেন, সেটা আমাদের সবারই চাওয়া ছিল। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলতে পারি। ডক্টর মোহাম্মদ ইউনূস তার সরকারের সবাইকেই রাখতে চাইছিলেন, আমারে সহ। আমি এটা প্রকাশ্যেই বললাম, কারণ এটা আপনি চেক করতে পারেন, উপদেষ্টারাও আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসরাও আছে, উনি কিন্তু একটা সরকার করতে চাইছিলেন, তাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছিল যাতে আমাদের আর হাসিনা নিয়ে পড়ে থাকতে না হয়। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের অকাজ কুকাজ নিয়ে আমরা কথা বলবো না, কারণ হাসিনা এর আগে অকাজ কুকাজ করে রেখেছে। এইটা
না, এক না, বছর সেটা পরে না, যদি আমরা সেটা বিএনপি না, সরকারের আপনি সমালোচনা ওই- করি তখন কি এই প্রশ্নটা আসবে না, যে না, আমরা না, না, ইউনূস সরকার জাহিদ এবং ভাই- জাহিদ ভাইয়ের হাসিনা argument-টা সরকারের শুনি। অপকর্ম না, না, চাপ জাহিদ নিয়ে ভাইয়ের argument-টা শুনি। আমরা বিষয়টা- আলোচনা করছি। আমার আর্গুমেন্টটা হলো যে আপনি ইউনূস সরকারের যে কথা সমালোচনা করতেছেন যে কেন ডিসেম্বরে বিএনপি তো ডিসেম্বরে চাইছিল, কেন 42 দিন পর নির্বাচন দিল?